ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। জলবায়ুর বিরূপ প্রভাব ঠেকাতে কাজ করার প্রত্যয়, বিদেশি বিনিয়োগ আকৃষ্টে তৎপর সরকার, জানালেন মাহাদি আমিন। চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি খাতে চুক্তিতে আশাবাদী চিফ হুইপ। যথাযথ নীতি প্রণয়নে রপ্তানি আয় $150 বিলিয়ন ছাড়ানো সম্ভব, বললেন বাণিজ্য মন্ত্রী। কঠোর নজরদারিতে প্রতিষ্ঠা বার্ষিকীতে নিষ্ক্রিয় আওয়ামী লীগ। জুলাই গণহত্যার বিচার চেয়ে বিএনপি জামাতের বিক্ষোভ। কার্যক্রম নিষিদ্ধ দলটি রাজনীতিতে ফেরায় চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। অর্থ ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা করতে চায় ফ্যাসিস্টরা, অভিযোগ রিজভীর। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল, সচিবালয় তথ্য উপদেষ্টা। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। চীনের ড্যানিয়েলের হোটেল শাংগ্রিলা হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। মাহাদি আমিন জানান, মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে এক সাথে কাজ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার বেইজিং যাবেন তারেক রহমান। শুক্রবার নাগাদ চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সাথে বৈঠক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশের সরকার প্রধান। 2 দিনের সফর শেষে সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি। Tomorrow evening we'll move to Beijing, following which you will see a lot of interaction, the political side of this visit, where we build with the aim of strengthening our relations with an important development partner, and he will have meetings with the Premier as well as the President and various business leaders. নবায়নযোগ্য জ্বালানি নিয়ে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন দিক নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় সৌর বিদ্যুৎ খাতে পাকিস্তানের চিত্র তুলে ধরেন বক্তারা। দেশটিতে চলতি বছর সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে 50 গিগাওয়াট। all based on tier 1 imported panels from the customs. এ সময় বেসরকারি খাতে সৌর বিদ্যুতের সম্প্রসারণে প্রস্তাবিত বাজেটে বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন বক্তারা। 3টা জায়গায় ট্যাক্সটা ওয়েভার করলে কিন্তু জনগণ এই যে প্রাইসে তারা বিদ্যুৎ কিনছে তার কাছাকাছি বা তার চেয়ে কমে পাবে। তো তারা সাস্টেইনেবল বিদ্যুৎ পাওয়ার জন্য কিন্তু সবাই ব্যাটারি এবং সোলার কিন্তু লাগাবে। 100 মেগা, 200 মেগা, $100 মিলিয়ন, $200 মিলিয়ন প্রজেক্ট করবো, যেটা নন রিকোর্স ফাইন্যান্সিং বলে। এই নন রিকোর্স ফাইন্যান্সিং এর কোনো গ্যারান্টি এখানে নেই, যার জন্য এই ধরনের প্রজেক্ট হবে না আনলেস গভর্নমেন্ট যদি এটাকে না করে। জ্বালানি সংকট ও উচ্চ মূল্য বিবেচনায় সৌর বিদ্যুৎ আগামী দিনের সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ হতে পারে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক গোলাম মুয়াজ্জেম। ট্যারিফ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে পুরোটাই ভোক্তার উপরে পাস অন করে দেয়া, এই দায়টা নেওয়া ভোক্তার উচিত হবে কিনা, সেই জায়গা থেকে আসলে আমরা বলি যে রিভিউ করা, নতুন করে কোনো ক্যাপাসিটি পেমেন্টের চুক্তিতে না যাওয়া, নো ইলেকট্রিসিটি নো পে, এই ধরনের জায়গাতে যাওয়া, নতুন কোনো এক্সপ্যানশনে না যাওয়া। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে আন্তরিক সরকার, যেখানে বড় চুক্তি হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরে। রিনিউয়েবল এনার্জির দিকে আগাতে পারি, এটা একটা বড় মেসেজ জানাবেশের প্রত্যাশা করি আজকে এখান থেকে। গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে, কোন এই সেক্টরটা যদি এগিয়ে আসে, গভর্নমেন্ট এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন, এবং আপনি দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনি দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এবং সেটা হবে এই জন্য যে বাংলাদেশের মানুষকে বাঁচাবার প্রশ্নে
তার কোনো রকমের ছাড় নেই। 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য জ্বালানি খাতে উৎপাদনের পরিকল্পনা সরকারের। আমি মনে করি এটা দিয়ে একটা রাজধানীর শিরডাপ মিলনায়তনে দেশের সম্ভাবনাময় বেসরকারি খাতের প্রতিযোগিতা ও সম্ভাবনা নিয়ে কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা র্যাপিড। এতে বক্তারা বলেন, শুধু চামড়া খাতে বিদ্যমান কিছু সমস্যার সমাধান করতে পারলে আগামী 5 বছরে ঈর্ষণীয় পর্যায়ে রপ্তানি আয় বাড়ানো সম্ভব। ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। কোঅর্ডিনেশন না হলে আমরা বলি ইকোনমিক্সটা কোঅর্ডিনেশন ফেলিয়ার। তার মানে দাঁড়ায় যে পলিসিগুলো নিতে চায় সেই পলিসিগুলো ভালো করে কাজ করে না, তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, রপ্তানি আয় বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণ সহ প্রতিটি খাতে দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন। ভোগান্তি কমাতে এখন থেকে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হবে বলে জানান মন্ত্রী। বলেন, শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এক্সপোর্ট বেসটা বড় করা খুবই দরকার। একটা হলো 50-55 বিলিয়ন ডলারে আমরা আটকে আছি। আমরা যদি প্রোডাক্ট এন্ড সার্ভিস নেই, 5-7টা সেক্টরকে আমরা যদি প্রপারলি একটু ডিজাইন করি, প্রপারলি পলিসি সাপোর্ট দেই, তাদের বেসটা তৈরিতে আমরা কিছু সাপোর্ট করি গভর্নমেন্ট থেকে, এদের দাঁড়ানোর জায়গা দেই, এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না, ইটস ভেরি ডুয়েবল। এ সময় বেসরকারি খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক নীতি সহায়তা এবং বাস্তবসম্মত কার্যকর সিদ্ধান্ত নেয়ার কথা বলেন উদ্যোক্তারা। কন্টেনারে 1 ইঞ্চি খালি গেলেও কিন্তু অনেক লস হয়। 2027 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার সংসদ সদস্যদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অর্থ পাচার প্রসঙ্গ। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, দেশ থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, ব্যাংকগুলোকে লুটে নেওয়া হয়েছে। আজকে গ্রাহকরা চিকিৎসার জন্য তারা টাকা তুলতে পারছে না। মানে স্পিকার, যে সমস্ত লুটেরারা গ্রাহকের টাকা লুট করেছে তাদের কোনো ক্ষমা নেই। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিতে হবে। মানে স্পিকার, এনজিও এবং বিভিন্ন ইন্স্যুরেন্স যাদের মাধ্যমে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে, তারা এখন ধরাছোঁয়ার বাইরে। স্পিকার, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। 350 জন আমরা সকলেই আজকে একমত হই, আমাদের কাছে কোনো দুর্নীতিবাজ আশ্রয় এবং প্রশ্রয় পাবে না, তাহলে দেশ থেকে দুর্নীতি বিদায় হতে সময় লাগবে না। এদিকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় ট্রেজারি বেঞ্চের সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদটা আমাদের কাছে জাতির আমানত। সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। তো এই যে অনুপস্থিতির একটা ব্যাপার, বিশেষ করে সিনিয়র লিডারদের, এটা আমাদেরকে আহত করে। এ সময় অধিবেশনে সবার উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোন রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচাইতে বেশি গুরুত্ব পায়। মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যরা যেসব বক্তব্যে তাদের মন্ত্রণালয় সম্পর্কিত কথা তারা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন। বক্তৃতা চলাকালে সংসদে ফ্লোর ক্রসিং না করতেও সদস্যদের প্রতি অনুরোধ করেন তিনি। আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ঢাকা ও এর আশেপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় 18,000-এরও বেশি পুলিশ সদস্য। গুলিস্তানে আওয়ামী লীগের প্রধান কার্যালয় সহ ধানমন্ডি 32 নম্বর সড়কে নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি, কাউন্টার টেরোরিজম, স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। আমাদের পর্যাপ্ত সংখ্যক
পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এদিকে বাইতুল মোকাররম, ধানমন্ডি 32 সহ বেশ কিছু পয়েন্টে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। ডিএমপি জানিয়েছে মহানগরীর প্রবেশ পথ সহ 200টিরও বেশি স্থানে তল্লাশির জন্য চেকপোস্ট বসানো হয়। এই নিষিদ্ধ কার্যক্রম যে দলটি, সেই দলের কর্মীরা তারা আজকে মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখে পুলিশ। দুর্নীতি ও লুটপাটে বিদেশে পাচার করা অর্থে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি কথা বলেন। এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল নয়াপল্টন এলাকা প্রদক্ষিণ করে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে দাবি করে রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। নেতাকর্মী সহ দেশবাসীকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। কিছুক্ষণ আগে যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিল, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্যে দিয়ে জনাব তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের তারা বেড়াজাল বোনার চেষ্টা করছে। সব একত্রিত হয়ে ফ্যাসিবাদদের কোন ধরনের ইঙ্গিত, অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। 2 বছর আগেও ঘটা করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ, কিন্তু এখন মাঠে নামতে পারছেন না দলটির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের যে কোনো কর্মসূচি এখন অপরাধ, যাকে দলটির কর্মফল মনে করছেন অনেকেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবিও উঠেছে বিভিন্ন ফোরামে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে হস্তক্ষেপ করবে না সরকার, চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে এই মত আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না, তার পক্ষে যুক্তি এটা। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। আসলে সেটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবে। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন। তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন শুরু হবে। 1 বছরের মধ্যে দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করবে সরকার। সেখানে আইন মেনে আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। নির্দলীয় যে নির্বাচন, আওয়ামী লীগের কোনো কালে কোনো পদে ছিলেন, তিনি যদি ওখানে তো ব্যক্তি হিসাবে যাচ্ছেন, এখানে আওয়ামী লীগের অমুক পদে যাচ্ছেন না, উনি যদি সেখানে যান এবং আওয়ামী লীগের যে স্লোগান, যে কর্মসূচি, সেগুলো যদি উনি সামনে না আনেন, এটা কেউ আনতে পারবেন না। বিএনপিও যিনি করেন, তিনি বিএনপিকে সামনে এনে নির্বাচন করতে পারবেন না। সেটা না করলে তিনি করতে পারেন। ডাক্তার জাহেদ বলেন, সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দানের টাকার হিসাব নেওয়ায় ডিসি সারোয়ার আলমকে বদলি করা হয়নি, এটা সরকারের রুটিন কাজ। সিলেটের ডিসিকে ট্রান্সফার করার কথা বলছেন এবং সেখানে একটা মাজারে তার একটা পদক্ষেপকে রিলেট করার কথা বলছে। এটা কেউ কেউ করছেন অনলাইনে। এটাকে আমরা এভাবে কেন বলবো? সরকারের ট্রান্সপারেন্সি যেমন থাকবে,
সরকার তার জুরিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সবসময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না। তিনি জানান, স্বাধীন মিডিয়া কমিশন গঠন করতে সম্মত হয়েছে সরকার। এই মিডিয়া কমিশনের অধীনে কি সোশ্যাল মিডিয়াও থাকবে কি থাকবে না ধরনের আলোচনা। আশুরাকে ঘিরে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় দিবসটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। বলেন, এবারের আশুরায় ঢাকা মহানগরে 63টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। সব মিছিলের রুট নির্ধারণ করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ সময় নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মিছিলে এবং ইমামবাড়ায় মোতায়েন রাখতে আয়োজক কমিটির প্রতি অনুরোধ জানান মোসলেউদ্দিন। একই সাথে যে কোনো ধরনের ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ নিয়ে মিছিলে অংশ নেওয়া যাবে না বলেও জানান তিনি। ইমামবাড়ার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা ও অন্যান্য ধর্মীয় সংগঠনের প্রতিনিধি সহ নগরবাসীর সহযোগিতায় পবিত্র আশুরার কর্মসূচি শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলেও আশা করেন ডিএমপি কমিশনার। ইমামবাড়া এবং সমাবেশ স্থলগুলোতে আর্চওয়ে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং ম্যানুয়াল চেকিং নিশ্চিত করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম এবং ডিবি সহ অন্যান্য বিশেষায়িত ইউনিট সমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সাথে মতপার্থক্যের কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে 18 জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পাঠানো আলাদা পদত্যাগ পত্রে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আব্দুল করিম, ফরিদউদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, আসাদউদ্দিন এবং মোহাম্মদ তরিকুল ইসলাম। এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন ইমরুল কায়েস রানা, হুমায়ুন কবির তানিম, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, আব্দুল্লাহিল মারুফ ফাহিম, জুয়াদুর রহমান, শামসুল আরেফিন, মাহবুবা আক্তার, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।